आंखें सीधी लगी दिल पे जैसे कटरिया ओ सवरिया ओए होए तेरी तीखी नजरिया ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया ओ सवरिया हाय हाय जाने सारी नगरिया आंखें सीधी लगी दिल पे जैसे कटरिया ओ सवरिया। হাই, আমি ইপ্সিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা আমার এত প্রিয় একটা গান। কিশোর কুমার একটা মেয়েদের গলাতেও গিয়েছিলেন, আবার পুরুষ কণ্ঠেও তিনি গেয়েছেন, নারী কণ্ঠে পুরুষ কণ্ঠে, দুটো কণ্ঠই কিন্তু কিশোর কুমারের। আর শুধু তাই নয়, এই গানটা যখন পিকচারাইজেশন হয়েছিল তখন কিশোর কুমার নিজে মেয়ে সেজেছিলেন, আর পুরুষ কণ্ঠ সেটা প্রাণ। তো ভীষণ মজার একটা সিনেমা আর তার মজার একটা গান। এই গানটা আজকে ভিডিওর ইন্ট্রোডাকশানে কেন গাইলাম, তো আজকে এখন ভিডিও করতে বসেছি দালালকে নিয়ে। তো দালালের একটা ভিডিও দেখলাম যেটাতে কিনা নকল আই ল্যাশ পরে আর তার সাথে একই ওই মানে বেগুনের পোদের মতো যে ঠোঁটটা, সেই ঠোঁটটা এতটা ফোলা, সেটাকে আরও বেশি করে ফুলিয়ে এমন লিপস্টিক পরে পাউট করে বসেছে, আর ফলস চুল পরে করে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে। সত্যি কথা বলছি, ওই যে কিশোর কুমার যখন মেয়ে সেজেছিল তাকেও আরও বেশি মেয়ে লাগছিল ওর থেকে। তো কেমন লাগছে যখন যদি ভালো করে বলতে চাই তাহলে বলতে হবে স্যান্ডি সাহায্যে একটু বেশি আর মন্টি রয়ের চেয়ে একটু কম মেয়ে লাগছিল। তো করে বসে বসে ভিডিও করছিল। তো ওই ভিডিওটার মধ্যে আমার বলার কিচ্ছু বিশেষ নেই। ওর ওই ভণ্ডামি ভিডিও যেটা প্রিয়াকে নিয়ে বলছে, প্রিয়া অনেক টাকা তুলেছে। তো টাকা তো কিউআর কোডের মাধ্যমে ও তুলেছে, কিউআর কোডের মাধ্যমে ও তুলেছে। কি প্রিয়া তো তাও বলেছে, দেখিয়েছে, এমনকি এরকমও অফার দিয়েছে যে যারা আমাকে টাকা দিয়েছেন, যদি মনে করেন যে আপনাদের টাকাটা আমি যেহেতু বলেছিলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে আমার ছেলে, সেটা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম। এবার যদি মনে হয় যে আমি এখন মনে করছি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করব না, তার আগে অন্য আরেকটা চিকিৎসা আছে, সেটা করে একবার দেখব, যদি সেটা না হয় তারপর দেখা যাবে। তো আপনাদের যদি মনে হয় যে আপনি যে টাকাটা যে কাজে দিয়েছেন সে কাজে আমি খরচা করছি না, তাহলে আপনি যোগ্য প্রমাণ দিয়ে, প্রুফ দিয়ে আমাকে দিন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনার টাকা ফিরিয়ে দেবো। তো এর চেয়ে বড় আর কিছু তো হয় না, তাই না? তো সেখানে ও কি কোনোদিনও আজ পর্যন্ত এরকম কোনো অফার দিয়েছে যে যাদের মনে হচ্ছে যে আমাকে টাকা দিয়েছেন, দিয়ে ভুল করেছেন, এবার আমার টাকাটা আপনারা ফেরত চান, আপনাদের টাকা ফেরত চান, তাহলে আমাকে দিন, মানে স্ক্রিনশট পাঠান, যে দিয়েছে কিউআর কোডের মাধ্যমে টাকা, তার কাছে তো স্ক্রিনশট থাকবে, তার কাছে তো ট্রানজাকশান হিস্ট্রিতেই সব থাকবে, তাহলে সে তার হিস্ট্রিটার থেকে স্ক্রিনশট তুলে যদি পাঠায় তাহলে টাকাটা ও রিটার্ন করে দিতে পারে সেই অ্যাকাউন্টে। এরকম কোনো অফার কি ও দিয়েছে? দেয়নি। উল্টে যখন মানুষ ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি যে টাকাটা তুললে, তুমি যে চিকিৎসা করাবে বললে, তুমি যে চিকিৎসার জন্য তো টাকা তোলেনি, ও বলেছিল যে ওই কেসের জন্য, কেসের বাবদ মানে আমার উপর যে কেসটা করা হয়েছে তাতে আমার মানে যে কেস করেছে সেই পক্ষ বলেছে যে যদি কেসটা তারা জেতে তাহলে আমাকে 25 লক্ষ টাকা তাদেরকে অ্যাজ আ জরিমানা দিতে হবে। তো সেক্ষেত্রে কান্নাকাটি করে যখন টাকাটা ও তুললো, তারপর কিছুদিন পর থেকেই ওর যখন মানুষ রং চেঞ্জ হতে দেখলো, একটার পর একটা জিনিস কিনছে, ফোন, তারপর ঘরের মধ্যে সব ট্রাঙ্ক থেকে শুরু করে ডাইনিং টেবিল, এরকম টুকটাক জিনিসপত্র যেগুলো কিনছে দেখাচ্ছে, তখনই মানুষের মনে হলো যে তাহলে আমরা টাকাটা কি করতে দিলাম, আমরা কি এই করতে টাকাটা দিলাম? তো সেক্ষেত্রে যখন মানুষ ওকে প্রশ্ন করেছে যে তোমার তো এখনও একটা হিয়ারিং পর্যন্ত হলো না, তোমার ওপর একটা কেস হয়েছে, একটা কেস ফাইল হয়েছে মানছি, কিন্তু সেই কেসটার তো একটাও হিয়ারিং হলো না, ওটার একটা হিয়ারিং হলো না, ওর কোনো রকম কোনো মানে ফয়সলা আসলো না, তুমি জিতবে না তারা জিতবে। কেস মানেই তো চান্স তো থাকে, মানছি যারা কেস করেছে তাদের 90% চান্স বা 99.9% চান্স, তাও তো একটা 0% চান্স তো ওর থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে যে কোনো এরকম কেস বলুন, কোনো খেলা বলুন, সেখানে তো হার জিত থাকে। তো এখনো পর্যন্ত ও হারলই না, তার আগেই টাকা মানুষের কাছ থেকে তুলে নিল, তখন সেটা কিছু মানুষ রিয়েলাইজ করে ওকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল। সেখানে ও উদ্ধত্তের সাথে গলায় এরকমভাবে চেন ঘোরাতে বলেছিল, হ্যাঁ তুলেছি টাকা, বেশ করেছি, তুলেছি। আমি কি বলেছি নাকি যে পুরো টাকা উঠেছে?
আমি বলেছি হ্যাঁ 1/2 টাকা উঠেছে, এখন তো মাত্র 1/2 টাকা উঠেছে 25 লক্ষ টাকা জরিমানার, তার ওর 1/2 টাকা উঠে গেছে, মানে 12.5 লক্ষ টাকা কথা ও নিজে অ্যাডমিট করে নিয়েছিল। পরবর্তীকালে এখন আবার বলে যে 1 লক্ষ টাকাও ওঠেনি, 1 লক্ষ টাকাও ওঠেনি। আমার পরিষ্কার মনে আছে চেন ঘুরাতে ঘুরাতে বলেছিল যে হ্যাঁ টাকা তুলেছি, তো কি হয়েছে। তো সেক্ষেত্রে ওকে যারা টাকাটা ভরসা করে দিয়েছিল তাদের পরবর্তীকালে মনে হয়েছিল যে ভাই সত্যি তো, যখন কিছু মানুষ লজিক্যালি এটা নিয়ে প্রশ্ন করেছিল যে তোমার তো এখনও কেসের কিচ্ছু হলো না, একটা কেস শুধু ফাইল হয়েছে, এমনও তো হতে পারে যে কেসটা তুমি জিতলে, তুমিও হয়তো জিতে গেলে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এই টাকাটা তো তোমার লাগার কথা নয়। উল্টে কেস যদি ও জেতে, উল্টে যারা ওর বিরুদ্ধে কেস করেছে তার বিরুদ্ধেও আবার পাল্টা কেস করে মানহানির তখন দাবি করতে পারে, তারা দিতে বাধ্য হবে, তাই না? তো এরকম কিছুই আদৌ মানে বলে না কোথায় কি পান্তা ভাতে ঘি, ও কিন্তু সেই জিনিসটা করেছিল, ও সেটাই করেছিল যে শুধুমাত্র একটা কেস ফাইল হয়েছে সেই মানে প্রমাণটা যখন ওরা মানে যারা কেস করেছে তারা যখন ডিসক্লোজ করেছিল, তখন সেটাকে নিয়ে কেঁদে কেটে ভিকটিম কার্ড খেলে 12.5 লক্ষ টাকা, যেটা ও নিজেই মুখে বলেছে যে আমি যা টাকা আমার প্রয়োজন তার 1/2 টাকা উঠেছে, মোটেও পুরো টাকা ওঠেনি, 1/2 টাকা উঠেছে। তো 25 লক্ষর 1/2 12.5 লক্ষ হয়। তো তারপর আবার পরবর্তীকালে বলেছে যে ওর 1 লক্ষ টাকাও ওঠেনি। তাহলে বুঝতে পারছেন যে কিনা সত্যের প্রতিমূর্তি, অথচ একটা ফোন কি যেন OnePlus-এর ফোন যেটার দাম 39,000 টাকা, চিন্তা করে দেখুন। ও বলেছিল যে 30,000 টাকা ওকে দোকান থেকে ভাউচার দিয়েছে, মাত্র 9,000 টাকা ওকে দিতে হয়েছে, তার মধ্যে আবার কি পুরনো একটা ফোন, তার বাবদও কিছু টাকা বাদ গেছে। এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য? আর সেই ব্লগটা ও করেছিল, সেখানে সেই ব্লগটাও পরবর্তীকালে প্রাইভেট করে দিয়েছে, কারণ জানে যে যদি এই দোকানে খোঁজখবর না হয়, অবশ্যই দোকান যখন দেখবে, দোকানে যখন মানুষ দেবে, ওর এরিয়ার অনেক মানুষ আছে যারা কিনা ওর ভিডিও দেখে, যেমন কিনা ওর শ্বশুরমশাইয়ের অনেক স্টুডেন্ট আছে যারা ওর ভিডিও দেখে, ওর ভিডিওর মধ্যে কমেন্ট, ওর ব্লগ চ্যানেলে, ওর কন্ট্রোভার্সি চ্যানেলে কমেন্ট করে গেছিল যে মাস্টারমশাইয়ের সম্পর্কে যেরকমভাবে নোংরা কথা, ও যখন একবার ওর মানে শ্বশুরের সম্পর্কে বলেছিল যে ওনারা আপত্তি করছে ডগ রাখার জন্য, 4 পায়ে ওর পশুটাকে রাখার জন্য, এরকম ধরনের কথা, আরও বেশ কিছু যখন পারিবারিক কেচ্ছা ও বেচছিল, তখন কিন্তু বলেছিল যে মাস্টারমশাইয়ের সম্পর্কে কোনো খারাপ কথা শুনবো না, আর আমরা যা করায় কিন্তু করবো। তো সেক্ষেত্রে ও জানেন তখন কীরকমভাবে রিয়্যাক্ট করেছিল, তো সেটাও জানে যে এরকম প্রচুর মানুষ ওর আশেপাশে থাকে যারা কিনা চিনে যাবে যে ও ঠিক কোন দোকানটা থেকে মোবাইলটা কিনেছে। সেক্ষেত্রে তারা সেই দোকানে যদি পৌঁছে যায়, আর যদি পৌঁছে গিয়ে খোঁজ খবর নেয় যে এরকম কোনো স্কিম আদৌ আছে যে 30,000 টাকার ভাউচার পাওয়া যায়, তো জানে ও পুরোপুরি ধরা পড়ে যাবে, সেই জন্য তড়িঘড়ি কী করেছিল, ওই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিল। কত বড় মিথ্যেবাদী ভাবতে পারেন, যে কিনা এসছিলই একটা ব্লগারের মিথ্যাচারিতা দর্শকদের সামনে তুলে ধরতে। ওর কাজই ছিল এটাই যে একটা যে ব্লগার মানে যারা আর কি ওর বিরুদ্ধে কেস করেছে MSL, সেই MSL দিনের পর দিন দর্শকদের ঠকাচ্ছে, দর্শকদের কাছ থেকে টাকা নিচ্ছে, তারপর ব্লগের মধ্যে মিথ্যাচার করছে, মিথ্যে কথা বলছে, সেগুলোকেই ও তুলে ধরে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে। তাহলে ও কি করছে, ওই চ্যানেলটার সম্পর্কে যা ও বলেছে প্রত্যেক কথা ওর নিজের জীবনের সাথে মিলেছে, যেটা কিনা ওর বক্তব্য যে ওদের ফ্যামিলিতে যে বন্ডিংটা দেখা যায়, বৌমা শাশুড়ি মানে শ্বশুরবাড়ির সাথে বৌমা ছেলে বৌমা এদের সবার যে বন্ডিংটা দেখা যায় সেটা ফেক, আদৌ এরকম কোনো বন্ডিং নেই। পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাকচুয়ালি ওর জীবনে ওর শ্বশুরবাড়িতে ওর কোনো বন্ডিং নেই, ওর শ্বশুরবাড়িতে ওর কোনো অস্তিত্বই নেই, বন্ডিং তো দূরের কথা। কিন্তু এদিকে সমস্ত কথা ও নিজের সাথে তুলনা করে তাদের সম্পর্কে বলেছে, আর দর্শকদের সেগুলোকে বসে বসে 3 বেলা গিলিয়েছে পিন্ডি চটকে আর দর্শকরাও সেটা নিয়েছে। তাহলে বলুন যে তারপর চরিত্র সম্পর্কে যে ওই ব্লগারের চরিত্র সম্পর্কে কথা তুলেছে, যা সেখানে তো দেখা যাচ্ছে ওর চরিত্রেই ওর ফ্যামিলিতে এরকম কারোর সাথে ওর সম্পর্কের কথা লোকে বলছে, ওর আশেপাশে সব জায়গা থেকে এই কথাগুলো আসছে। ওর একদম খাস
কাছের মানুষদের কাছ থেকে এই কথাগুলো আসছে, আর আসছে উইথ প্রুফ আসছে। তারা উইথ প্রুফ বলে দিচ্ছে ওর বন্ধু, ওর বান্ধবী সব, মানে ওর বান্ধবী খুদ ওর চরিত্রের ওপর আঙুল তুলেছে। তাহলে বুঝতে পারছেন? তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই ভিডিওটাতে মানে এটাই দেখলাম যে ও প্রিয়ার সম্পর্কে বললো যে প্রিয়া এরকম টাকা তুলেছে, সেই জন্যই এখন ও নানান মানে মিথ্যাচারিতা করে টাকা তুলেছে। তারপর প্রিয়ারা একটা এরকম স্ক্রিপ্টেড নাটক করেছিল। তো স্ক্রিপ্টেড নাটক তো ও করেছিল, মনে আছে? ওর বর আর ও দুজনে মিলে ক্যামেরা নামাও, ক্যামেরা নামাও, ওর বরকে শিখিয়ে দিয়েছিল। আর তুমি এরকম করলা আমার সাথে, এরকম করেছিল, মনে আছে? ওটা তো পুরো স্ক্রিপ্টেড ছিল। ওর বর নাকি বলেছিল যে তুমি যদি গালাগালি দাও তাহলে আর ভিডিও করতে পারবে না। প্রথম বলেছিল ভিডিও করতেই পারবে না, তারপর বলেছিল যদি গালাগালি দাও তাহলে ভিডিও করতে পারবে না। কিন্তু তারপরেও ও সীমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে। ওর কাছে এখন মানে ও আগে যে ধরনের মানে হাই লেভেলের খিস্তি দিত সেইগুলো দিচ্ছে না বলে, কম সফট খিস্তি দিচ্ছে বলে ওর যদি মনে হয় যে ওটা খিস্তিই নয়, তাহলে তার বলার কিছু নেই, তাহলে আর বলার কিচ্ছু নেই। ও মানে যেগুলোকে আনপার্লামেন্টারি ওয়ার্ড বলে সেগুলো দিয়ে ও সীমাকে যাচ্ছে তাই মানে ভিডিও বানিয়েছে। তাহলে কোথায় ও খিস্তি দেয় না? ও মন্দিরাকেও খিস্তি দিয়েছে, ও সবাইকে খিস্তি দিয়েছে। একটা দুটো বাদে ভিডিও বেশিরভাগই খিস্তি থাকেই। তো এখন মানে অনেক হাই যেগুলো আর কি মানে মার্কা মারা, সেগুলো দেয় না বলেই যে ও দেয় না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। তো স্ক্রিপ্টেড তো নাটক ওরা দিনের পর দিন করেছে। চার পেগ পোষ্যটাকে যখন ভাগানোর ছিল তখন ওর বর দুজনে মিলে, ওর বর বলছে যে আমাদেরকে এই ডিসিশানটা নিতে হচ্ছে, আমি ওর জন্য নিচ্ছি ডিসিশান যে এই চার পেটাকে আমরা অন্য কোথাও দিয়ে দেবো, কারণ ওর প্রাণ সংশয় আছে সেখানে। ও নাটক দিও না গো, আমি থাকতে পারবো না, ক্যামেরা খুলে নাটক করেনি। এর চেয়েও বেশি নাটক নিজে আসলে নাটক করে বলেই সবারটা নাটক বলে ও ধরে নিতে পারে। আমি জানি না, আমি প্রিয়ার ভিডিওটা দেখিনি তাই আমি বলবো না যে ওরা আদৌ নাটক করছিল না ওদের মধ্যে যা হচ্ছিল সেটা সত্যি। কিন্তু ওর চোখে যখন পড়েছে অবশ্যই ও জানে আরে ভাই এই নাটক তো আমিও করি, তাহলে এরাও নাটক করছে, সেই জন্য চট করে ও ধরে নিতে পারে। ঠিক আছে? তো যাই হোক, ওই সাজ মানে যখনই ও ওই রকমভাবে সাজে না তখন আরও বেশি করে ওকে ওই ইয়ে লাগে, কি যেন বলে, মানে বেশি করে তখন ওকে ওই ব্যাটা ছেলেদের মতো লাগে। এটা কিছু করার নেই, যেটা লাগে সেটা লাগে ভাই, কিছু করার নেই। হ্যাঁ, তো যাই হোক, তারপর এখন দেখলাম লেটেস্ট একটা ভিডিও। সেটা কি না, একটা লাইভ হয়েছে, যেহেতু সেই লাইভটা আমি পুরোটা দেখেছি, আমি তাই জন্য ভাবলাম যে দেখি এই লাইভটার মধ্যে থেকে ও যে উঠেছিল সেখানে কি কথা বলেছে না বলেছে। অবশ্যই আমি সমস্তটা শুনেছি। তো সেখানে ও বলল যে একটা লাইভ আমি দেখছিলাম, একটা চ্যানেলে একটা লাইভ হচ্ছে, তো সেই মানে ওর তো অ্যাকচুয়ালি এখন নতুন ইংলিশ টিচার, ওর নতুন ইংলিশ টিচার এক হচ্ছে, ইংলিশের সহপাঠী হচ্ছে কি আমাদের ফোকলা, যাকে নিয়ে সারা দুপুরও ইংলিশ খেলেন। কুমকি মিলেমে হারিয়ে যাওয়া ভাই, ওর কথা শুনলেই মনে হয় আয় ভাই বুকে আয়। হ্যাঁ, আমি যে এরকম বাজে ইংলিশ বলি, তুই তো আমার চেয়েও বেশি বাজে ইংলিশ বলিস, তুই আমার ভাই, আয় বুকে আয় ভাই, আয় প্রাণটা জুড়াই, এরকম মানে একমাত্র তুই আমার ভাই, কদিন আগেই বললো। ঠিক আছে? তো যাই হোক, একটা ভিডিওর মধ্যে এরকম বললো তুই আমার ভাই, সত্যি কথা বলতে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই। তো এবারই লাইভটাতে কিন্তু উঠে ও বলেছিল যে এই লাইভে যার আর কি চ্যানেল, সেখানে তাকে বলেছিল যে আমি ভাই ডাকবো না ভাই, এখন ভাই ডাকতেই আমার সবাইকে ভয় লাগে। আর অবশ্যই সেটা কেন বলেছিল সেটাও আমরা বুঝতে পারি, কারণ ওই লাইভের মধ্যেই তো সে ছিল, সেই ভাইটা ছিল যে কিনা দুদিন আগেই ওকে মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে 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 মোয়ে, গাল পাতে মামি ভাগ্নে দায় হামি, গাল পাতে মামি ভাগ্নে দায় হামি। এই দেখুন, আমরা এখন যে ভিডিওর মধ্যে একে অপরের সামনে আছে, এখানে কিন্তু মানে আমাদের মাঝখানে ক্যামেরা আছে, তো সেখানে একজন ক্যামেরার ওপর থেকে আমাদের যা খুশি বলতেই পারে। আমাদের সেখানে ক্যামেরার
সামনে বসেই প্রতিবাদ করতে হবে, কিন্তু ওকে তো একদম মুখের ওপরে, শুধু ও না, ওর বরের সামনে ওকে বলেছিল, না ওর বর কোনো প্রতিবাদ করতে পেরেছে না ও কোনো প্রতিবাদ করতে পেরেছে, কোনো প্রতিবাদ করেইনি, কারণ জানে যে তার কাছে এমন নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে যার জন্যই কিনা ও বলেছে। দুপুরবেলা আর কি বলে যে এখন একটু ফোনটা রাখছি, ভাগ্নে এসছে তো একটু ভাগ্নেকে সময় দিতে হবে, এরকম সব কথাগুলো কিন্তু ওর ভাইয়ের মুখেই তো আমরা শুনেছি। তো সেক্ষেত্রে তাকে তো কোনো ও অপোজ করেনি, বলেনি তো না এটা তো ভুল বলছো, এটা মিথ্যে কথা, সেরকম কিছু বলেনি, তার মানে ও মেনে নিয়েছে। তো সেই জন্যই বলছি, সে তো সামনেই ছিল, তো বললো যে না বাবা ভাই আর ডাকবো না, ভাই যা, ভাই ডেকে যা হলো আর কি, ভাই যা যা বললো, ভাই আমার যা ভান্ডা ভাঙলো সেটা তো আর অন্য কেউ পারেনি, কারণ ভাইয়ের মুখেই আমরা শুনেছি যে এই যে বান্ধবীর কথাটা শুনেছিলাম, যে বান্ধবী কোথায় যেন চাকরি করতে চলে যায়, তারপরে ও কি করে না করে, লুকিয়ে থাকে ট্রেনের স্টেশনে, তারপরে যখন কেউ বলে হ্যালো কোথায়, তারপর যায়, এই ধরনের কথাগুলো সব তো আমরা ওর কাছ থেকেই শুনেছি না। তো ও যা দিয়েছে বোনকে, যা ভাই যা বোনকে গুছিয়ে দিয়েছে সেরকম তো আর কেউ দিতে পারেনি, বাদবাকি সবার অনুমান, কিন্তু ওর কাছে তো এভিডেন্স আছে, সেই এভিডেন্স দিয়ে তখন দিয়েছিল মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে। আমি ভাবছিলাম একটু যে এই ভিডিওটা এই লাইভের মধ্যেই একটুখানি মোয়ে মোয়ে হয়ে যাক, কিন্তু দেখলাম ভাইয়ের তো এখন বাঁচতে হবে, ভাইয়ের এখন তো মানে দেখেছিলেন তো ওই যে লাইভটা, তার যা হাল, তার অ্যাকচুয়ালি তো তাই অবস্থা হয়ে গেছে, হ্যাঁ মানে ওই গামছা, তার তো এখন গামছা পরা অবস্থাই হয়ে গেছে, সেটা ও বললো যে বাবা কি অবস্থা, গামছা পরে দেখছি নাচছে, মানুষের বাড়িতে আর মনে হয় জামা কাপড় কিছু নেই, তো সে তার তো এখন গামছা জড়ানোর মতোই অবস্থা হয়ে গেছে। তো সেই জন্য সে গামছা পরেই চলে এসছে, বলে না নাঙ্গা নাহায়গা ক্যা আর নিচড়েগা কে ক্যা, যার যে একদম উতলা হয়েই গেছে তার আর গামছা কি আর প্যান্ট কি, তো সে তো সেরকমভাবেই এসে নাচ করেছে, লুঙ্গি ডান্স, সেটা নিয়ে বলছিল বাবা ওখানে কি সুন্দর নাচ হচ্ছিল, লুঙ্গি ডান্স, হ্যাঁ তো বুঝতেই পারলাম। তো যাই হোক, বললো যে ওখানে আমি অনেকক্ষণ থেকে শুনছিলাম, তারপর হঠাৎ করে আমার মনে হলো যাই আমি গিয়ে উপস্থিত হই, গিয়ে জিজ্ঞাসা করি যে আমাকে কেন হিংসুটে বলা হচ্ছে, বলছে আমাকে কেন হিংসুটে বলা হলো, আমি তো কখনো কাউকে নিয়ে হিংসা করি না, এখানে হিংসার একটাই বিষয় ভিউজ, তো আমি তো কারোর কোনোদিনও ভিউজের দিকে তাকাই না। ও রিয়েলি এই যে কিছুদিন আগে একটা এরকমই স্টিম লাইভে হঠাৎ করে নিজের ভূয়েসী প্রশংসা সঙ্গীতাদির কাছে শুনে এরকম করে না থাকতে পেরে টুকুস করে উঠে গিয়ে যখন আমার সামনাসামনি হয়েছিল, তখন মনে আছে কি বলেছিল সঙ্গীতাদিকে, যে ওনার তো আমার থেকেও ভালো ভিউজ হয়, মানে আমার কথা বলেছিল, আমার নাকি ওর থেকেও ভালো ভিউজ হয়, তো ও যদি আমার সবসময় বলে ও নাকি আমার ভিডিও দেখে না, ঠিক আছে মানে চ্যানেলই দেখে না, নট ইন্টারেস্টেড করে রেখেছে, চ্যানেলই দেখে না, তাহলে আমার যে ওর থেকেও ভালো ভিউজ হয় সেটা ও জানলো কি করে। আমি এই জন্যই কিন্তু ওই দিন ওই লাইভের মধ্যে বসে হাসছিলাম যে ও কত বড় মিথ্যাবাদী, নিজেই নিজের মানে ঢোল ফাটিয়ে দিচ্ছে, বসে নিজেই নিজের ঢোল ফাটাতেই এসেছিল। অ্যাকচুয়ালি ওই দিন ওকে ওর কর্মা জাস্ট ধরে বেঁধে কান ধরে তুলেছিল, ওর কর্মা ওকে তুলেছিল যে তোর এটা আছেই, তোর কপালে যেটা আছে সেটা হওয়ারই আছে, তুই চল গিয়ে ওঠ, না হলে ও ইগনোর করতেই পারতো, কিন্তু করেনি। কিন্তু তার পেছনে কারণই এটা যে ওর কর্মা ওকে ওইখানে টেনে নিয়ে গেছে, পুরো দৌড়ি বেঁধে টানতে, ওই যে যেরকম দেখবেন ঘোড়াদের বা গরুদের নাকের এই ফুটোর মধ্যে দেয় না, কি বলে নাকেল নাকি একটা বলে দেয়, আর তার সাথে দড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়, কর্মা ওকে ওরকম টেনে নিয়ে ওই ইয়েতে উঠেছিল, কি যেন বলে স্টিম লাইভটা উঠেছিল, যেখানে কিনা আমিও উপস্থিত ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, সেখানে কিন্তু পরিষ্কার বলেছিল যে আমার ভিউজ ওর চেয়ে বেশি হয়, আর সেখানে তাতেও কিন্তু যথেষ্ট হিংসার সুর ছিল যে ওরা তো আমার থেকেও ভালো ভিউজ হয়, তো যার যাই আসবে না কার ভিউজ কত হলো সেটা নিয়ে সেখানে দেখার কি দরকার, যেখানে আমার ক্ষেত্রে তো বলে আমাকে নাকি ও দেখেই না, তো ও যে কত বড় মিথ্যাবাদী সেদিনই সবাই বুঝে গেছিল। ও প্রত্যেকের ভিউজ দেখে, প্রত্যেককে যখনই দেখবেন যার ভিউজ একটু হবে তখনই ও তাকে নিয়ে বলবে, তার আগে কিন্তু বলবে না, তার আগে হাজার যখন দেখবে যে একে নিয়ে বলে এর তো এরকম ভিউজ হয় না, তখন তাকে নিয়ে বলবে না, যখনই দেখবে যে সেরকম ভিউজ হচ্ছে তখন। হিংসা,
আজকে চিন্তা করে দেখুন তো, একটা ছোট্ট বাচ্চা মানে সোনা বাবার গিফটগুলো পেয়েছিল, সেই গিফটগুলোকে নিয়ে যেরকম দাঁত মুখ খিচিয়ে ও সেগুলোকে নিয়ে বলেছিল যে এরকম তোমরা এরকমভাবে অন্য বাচ্চা পাও না, তোমরা ভিখারি পাও না, তোমরা রেল স্টেশনে বাচ্চা পাও না, তোমরা অনাথ আশ্রমে বাচ্চা পাও না, যেই বাচ্চাটা যার এত আছে, যার বাবার এত পয়সা, তাকে তোমরা গিফট দাও। কিন্তু সেই ও যখন নিজে হাত পেতে পেতে দামড়ি বুড়ি বেটি নিজে হাত পেতে যখন জিনিসগুলো গিফটগুলো সংগ্রহ করেছে, সেগুলো ওর কাছে সব ভালোবাসার দান। আর কৃষাণুকে যা যা দেওয়া হচ্ছে সব কি না ভিক্ষার দান। ওর বাবা ভিক্ষা পেতে হাত পেতে ভিক্ষা নিচ্ছে, তাহলে ওর বর যখন নিজের কর্মস্থলে দাঁড়িয়ে ওর বউয়ের জন্য গিফটগুলো নিয়ে আসে, সেগুলো কি ওর বড় ভিক্ষার দানই নিয়ে আসে? তাহলে নিজের ক্ষেত্রে যেটা দেওয়া সেটা ভালোবাসা। সবাইকে লোককে বলে যে আমি না চকলেট খেতে ভালোবাসি, আমার জন্য চকলেট আনবা। একটা ছোট্ট বাচ্চা কৃষাণু, সেও আজ পর্যন্ত মুখ ফুটে সে বা তার বাবা বা তার পরিবারের কেউ কখনো কোনো মানুষকে বলেনি যে আমার ছেলের জন্য নিয়ে আসবে আর কি চকলেট। সবাই জানি যে বাচ্চারা চকলেট খেতে ভালোবাসে, সেখানে একটা বাচ্চা মুখ ফুটে বলে না আদ্দামড়ি বুড়ি খাসি ও বসে বসে চকলেট বলে, চকলেটের নামে চায়। মানে কেউ যখন আসবে সে কি আর শুধু চকলেট আনবে, তার সাথে সাথে আরও অনেক কিছুই নিয়ে আসবে। তো সেই রকম লজ্জা করে না, হিংসা। ওকে হিংসুটি বলবে না তো কাকে হিংসুটি বলবে? ওকে হিংসুটি বলবে না তো কাকে হিংসুটি বলবে? আমি মানতাম যদি ও এরকম যে ওর প্রিন্সিপাল থাকতো যে না এখানে শুধু ইনকাম করতে এসেছি, শুধু ইনকামই করবো, কোনো কিছু কারোর কাছ থেকে নেবো না, তাহলে সে অন্যের উপর আঙুল তোলে একটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে সন্দীপের ওপর আঙুল তুললে তাও ঠিক আছে। একটা ছোট বাচ্চা যাকে ফুলের মতো, যাকে দেখলেই সবার মনে হয় যে কিছু দিই, প্রত্যেকটা মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী ওকে দেয়, সেগুলো প্রত্যেকটা মানুষকে বলেছে তারা ভিক্ষা দিয়েছে, তাদের ভালোবাসাকে অপমান করেছে নিজের হিংসার চোটে। এদিকে ওকে যারা দেয় তারা সব ভালোবাসার পাত্র, তারা সব ভালোবাসার মানুষ, ওকে দেয়। ভাবতে পারুন, ওকে হিংসুটি বলবে না তো কাকে হিংসুটি বলবে? ও এই রকম হিংসুটি। একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, যাকে তার মা ছেড়ে চলে গেছে, তার প্রতিও ওর এইটুকু মায়া আসেনি যে ঠিক আছে বাচ্চাটার মা চলে গেছে, বাচ্চাটার মাকে তো তার বাবা তাড়িয়ে দেয়নি, সে নিজের ইচ্ছায় চলে গেছে যে কোনো কারণে। তো সেক্ষেত্রে যদি তাকে দুটো জিনিসপত্র দিয়ে তাকে যদি ভুলিয়ে রাখা যায়, আমরা তো সেটাই করি। যার বাড়িতে মা আছে তাদেরকেও বাচ্চাকে আমরা জিনিসপত্র দিয়ে চেষ্টা করি ভুলিয়ে রাখার, কান্নাকাটি করলে বা এমনি ভালোবেসে তাকে কিছু দিই মনে করি, তাই না? কিন্তু ও এরকমভাবে হিংসা করেছে। তো যাই হোক, মানে তোর মতো সুপার হিংসুটি কেউ নেই। ভিউজেরও প্রত্যেকের হিংসা করে, প্রত্যেকের। একটু যদি গীতাদির বেশি ভিউজ হয় সঙ্গে সঙ্গে গীতাদিকে নিয়ে বসে যায়, সঙ্গে সঙ্গে। সীমাকে তো বেঁচে খাওয়ার জন্য একটা বেলাও রেখেই দিয়েছে। সীমাকে সে চটকে মেখে বেটে সব রকমভাবে না খেলে ওর হয় না। ওটা হচ্ছে ওর হজমি গুড়ি। এই যে দিনে 3টে কি 4টে ভিডিও করে, তার মধ্যে সীমার ভিডিওটা হচ্ছে ও হজমের জন্য করে, বাদ বাকি খাওয়ার জন্য করে, আর ওটা হজমের জন্য করে। ওটার জন্য ওটা দিয়ে শুধু ও মাত্র ও জেলুসিল, প্যান্টাসিড, প্যান্ডি এইসব কেনে, তারপর ওই যে ইনো, এই সমস্ত কিছু কেনে। সীমাকে ছাড়া ওর হজম হয় না। তো সেই সীমার মানে ভিউজ দেখে দিন রাত জ্বলে। মাঝখানে রিম্পার ভিউজ দেখেও জ্বলছিল যে ওরও ভিউজ ভালো হচ্ছে, চম্পার ভিউজ দেখেও ও জ্বলছিল। ও প্রত্যেকেরই ভিউজ দেখে জ্বলে, আর প্রত্যেকে কে ওর থেকে এগিয়ে যাচ্ছে তো ও একটুখানি মানে মাথায় সবসময় ও রাখে যে দেখি আমার থেকে এগিয়ে গেল না তো সববার ভিউজে ও নজর রাখে। ওর মনের মধ্যে হিংসা ছাড়া আর কিচ্ছু নেই। তো যে বলেছে ওকে হিংসুটি একদম পারফেক্ট বলেছে। তো যাই হোক, তাকে তো সামনাসামনি জিজ্ঞাসা করলো, সে তো মানে কারণগুলো কিছু বলতে পারলো না। এখন কি করবে, শত্রুকে তো মিত্র বানাতে হবে, তাকেও তো মানে আমরা বুঝতেই পারছি সেও তো আরেকজন হিপোক্রেট। তো যাই হোক, তাকে নিয়ে অবশ্যই ভিডিও আমি করব, ইচ্ছা করেই করবো, ভিউজের জন্য না, ইচ্ছা করেই করবো। ভিউজ তো যদি হয় হবে, কিন্তু আমার না এই যে যখনই কোথাও হিপোক্রেসি দেখি তখনই আমার মনে হয় কিছু বলা দরকার আছে। তো তার একটা ভিডিও আমি একটু অংশ শুনেই যা বুঝলাম যে মানে পিওর হিপোক্রেসি। অবশ্যই তাকে নিয়ে মানে ভিডিও দেব। তাকে নিয়ে যে ভিডিওটা করেছি জানি না সে দেখেছে কিনা, যদি দেখেও থাকে তো তার বলার তো আমি জানি কিছুই থাকবে না, কারণ বলার মতো কোনো জায়গা নেই। ওই ভিডিও আমি যে লাইভটা দেখে ভিডিও করেছি তার মধ্যে না কারোর বডি শেমিং করেছি, না কোনো একটাও আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছি, না কোনো খারাপ কথা বলেছি। পিওরলি যেটাকে বলে ক্রিটিসিজম, যাকে বলে সেই ক্রিটিসিজম করেছি, যেটা
মানুষের আপত্তি করার আমার মনে হয় কোনো কারণ নেই। তো সেখানে দেখলাম কেউ আমাকে কোনো উত্তর দেয়নি। অবশ্য আমি সত্যি কথা বলতে সবাইকে উত্তর দিয়েছে না দিয়েছে সেটাও মানে সবাইকে জানা যায় না। এই একটা কথার সাথে আমি আজকে এই দালালের সাথে মানে সহমত পোষণ করব যে এক জীবনে সব চ্যানেল দেখা যায় না। আমিও কিন্তু অর্ধেক চ্যানেল অর্ধেক মানুষ চিনি না। এই লাইভে যারা ছিল তাদের অর্ধেককেই আমি চিনি না, মানে বেশিরভাগ মানুষকে চিনি না, খুব কম মানুষকেই চিনি। তো যাই হোক, সবাইকে চেনা যায় না, সবাইকে চেনার প্রয়োজনও মনে হয় বোধ করি না। এই কথাটার সাথে আমি সহমত পোষণ করলাম এই দালালের। তো যাই হোক, সেই দালাল যখন এটা নিয়ে ভিডিও করছে তো সেক্ষেত্রে বলছে আমাকে কেন যে হিংসুটি বললো সেটা আমি বুঝলাম না। তো আমি আশা করি বুঝিয়ে দিতে পেরেছি যে কেন ঠিক হিংসুটি বলে দিয়েছে ওকে, আর ওকে হিংসুটি বলাটাই উচিত, ও অ্যাকচুয়ালি হিংসুটি। তো যাই হোক, ওখানে তো জিজ্ঞাসা করলো যে আমাকে কেন হিংসুটে বলা হয়েছে, আমাকে আপনি কেন হিংসুটে বলেছেন, কি দেখে মনে হয়েছে? তো সে তখন উত্তরটা দিল কি বলুন তো, যে এগুলো কন্ট্রোভার্সি করতে গেলে আমাদের বলতে হয়, এগুলো এক একটা ট্যাগ লাইন। তো যাই হোক, এটাও একটা মস্ত বড় মানে জঘন্য স্টেটমেন্ট। আর যার কাছ থেকে এসছে বললাম সে তাকে তো মনে হচ্ছে এবার হিপোক্রেসি শিরোমণি বলে আমাকে মানে ডিক্লেয়ার করে দেওয়া উচিত। আমার মনে হয় তাকে আমি তাই করব। আমি তার একটা দুটো ভিডিও দেখছি, তো অবশ্যই তাকে নিয়ে ভিডিও করব যখন তার এক একটা হিপোক্রেসি সমস্ত কিছু মানে তুলে ধরবো। আর আপনারা ভালো করে জানেন আমি যখনই যার মানে সাথে লাগি কারোর কিন্তু পিছনে লাগি না, ডাইরেক্ট গিয়ে সামনে লাগি। তো এখন দেখছি ডাইরেক্ট গিয়ে সামনে লাগার মতো অনেক জিনিস পাচ্ছি, এমন উনি স্টেটমেন্ট দিয়েছেন। তো যাই হোক, সেটা নিয়ে একটা ভিডিও করেছি, কোনো উত্তর আসেনি, কিন্তু তা বলে সবসময় ভিডিও করব উত্তর আসবে না এরকম তো মনে হয় না। তবে উত্তর আসলো কি আসলো আই ডোন্ট কেয়ার, বাট আমার যেটা বলার, যখন ওপেন মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে যদি কেউ ভুলভাল স্টেটমেন্ট দেয় আর যে এমন কোনো স্টেটমেন্ট যেগুলোতে মনে হয় যে একটু ডাউট লাগছে, তো অবশ্যই সেই ডাউটটা মেটাবো। কারণ তার ভিডিওর মধ্যে সে সবসময় বলে যে আমাকে কোনো প্রশ্ন করার থাকলে করবেন, তো সেই জন্য তো সেটা পরের বিষয় পরে আসছি। তো এখানে বললো যে হিংসুটি, আচ্ছা ও এটা ট্যাগলাইন, এটা করতে লাগে, কন্ট্রোভার্সি করতে গেলে এরকম করতে লাগে, আচ্ছা বুঝলাম। তো বলছি যে তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বললো যে বাজা, তো ওকে সবাই বাজা বলে, সেটা নিয়ে ওর খুব খারাপ লাগে। নিজের জন্য না, অবশ্যই নিজের জন্য না, ও ভীষণ মহান আত্মা, নিজের জন্য একেবারেই নয়, ওর অন্যের জন্য খারাপ লাগে। যে অন্য মানে ওকে বাজা বলা মানে পৃথিবীর আরও অনেককে বাজা বলা, ঠিক আছে, সেই জন্য ওর অন্যকে বললে বলে খারাপ লাগে। মানে আমার মনে হয় যে এই বাজা ওয়ার্ডটা মনে হয় ও জবের থেকে মা হতে পারবে না, এই ওয়ার্ডটা মনে হয় তখনই নতুন সবে আমাদের ডিকশনারিতে আসলো নাকি বাংলা অভিধানে বাজা ওয়ার্ডটা, কি ও জবের থেকে জানা গেল যে ও বেবি বায়োলজিক্যালি মার্ডার হতে পারবে না, তবে থেকে কি আসলো যুগান্তর ধরে এই বাজা ওয়ার্ডটা চলে আসছে, অনেক দিন থেকে চলে আসছে। তো সেটার জন্য ওকে মানে অনেকের জন্য খারাপ যদি লাগার কথাও বলতো, তাহলে মৌকে ও জঘন্যভাবে পোক করতো না। মৌ যখন এই ইনফার্টিলিটি একটা ট্রিটমেন্ট করার জন্য যে ওয়ার্ডটা মৌকে কেউ বলে না, কিন্তু তার সত্ত্বেও যেহেতু ওরও এখনও বেবি হয়নি, সামনে বলুক না বলুক মৌয়ের মাথায় এটা আছে যে হয়তো এই ওয়ার্ডটা পিছন আমাকে কেউ বলে, তো সেটা সেই জন্য ও যে ফার্টিলিটির একটা ট্রিটমেন্ট করতে যাচ্ছে সেটা নিয়েও মৌকে কীরকমভাবে পোক করেছে আপনারা সবাই জানেন। তাহলে ও কি মানে ওরই মতো মানুষ যার বেবি হয়নি তার প্রতি ও মানে যেটাকে বলে দয়াশীল, এই কথাটা ও বলতে পারলো, ওটা বললো আর আপনারা শুনলেন। এরকম প্রত্যেকে কাউকে, এমনকি সাথীকে নিয়েও নেগেটিভ ভিডিও বানিয়েছে। গৈরিকাদি তাকে নিয়েও ও প্রথমে ভেবেছে যে এই যে সন্তানহীনতা নিয়ে গৈরিকাদি একটা কথা বলেছে যে এই জিনিসটা নিয়ে সমাজে বারবার মানুষ কথা বলে, এটা ভালো না। ও ভেবেছে যে ওকে সাপোর্ট করেছে, তো সেই বলে গৈরিকাদিকে সাপোর্ট একটা ভিডিও করলো। তারপর যেই দেখলো যে না উনি তো ইন জেনারেল একটা কথা বলেছে, সঙ্গেই কিন্তু আবারও ওনাকে ছোট করতে ছাড়লো না। তাহলে ও কখন কাকে ছাড়ে? আজকে ফ্যালোপিয়ান টিউব ব্লক অনেকের থাকে, কিন্তু তা বলে বেবি হওয়ার সাথে, আমি আগেও বলেছি এখনও বলছি, যে মাতৃত্বর সাথে বাচ্চা প্রসব করার কোনো সম্পর্ক নেই, কোনো রকম কোনো সম্পর্ক নেই। বাচ্চা প্রসব করা একটা আলাদা, আর মাতৃত্ব একটা আলাদা জিনিস। স্যারোগেট মাদাররাও কিন্তু মাদার, কিন্তু তারা জানেই যে তারা অন্যের সন্তান জাস্ট পেটের মধ্যে রাখছে, ওটা তার সন্তান নয়। তো তারাও প্রসব করছে কিন্তু, তাই না? তো তাই জন্যই বলছি যে এই যে কথাটা, এটা শুধুমাত্র নিজেকে ভিকটিম সাজানোর জন্য, যে নিজে তাকে
এই যে ওয়ার্ডটা যারা বলেছে তারা প্রত্যেকে কিন্তু ওর দ্বারা অভিশাপ আগে পেয়েছে, তারপর ওকে ওর আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে এই যে তুই আমাদের বাচ্চাকে নিয়ে কাটাছেড়া করিস, আমাদের বাচ্চাকে পিষে মেরে দিতে চাস। একটা কল রেকর্ডিং দেখেছিলেন, শুনেছিলেন, যেটা ও রিম্পা সে যে কথা বলেছিল, সেখানে ও লাস্টে বলছিল ও তো চেয়েছিল আমার বাচ্চাগুলোকে পিষে মেরে দিতে। মানে এটা কিন্তু ও এই নিজের সম্পর্কে বলছে যে ও তো চেয়েছিল আমার বাচ্চাগুলোকে পিষে মেরে দিতে, তার মানে এটা ওর মনের কথা, এটা আমি আগেও বলেছি। তাহলে বুঝতে পারছেন কতটা খতরনাক হলে মানুষ এইরকম করতে পারে। তো তাকে এই জন্য যদি যাদের বাচ্চাকে পিষে মেরে দেওয়ার কথা বলেছে সে যদি বলে যে তুই তো পিষে মারবি, তোর তো নিজের হয় না তাই জন্য, তাহলে কি সে ভুল করবে? আজকে এই যে আমার সন্তানকে ও বলছে চরিত্র নিয়ে কাউকে কিছু বললে খুব খারাপ লাগে, আমার চরিত্র নিয়ে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে। তাহলে আমার চরিত্র সম্পর্কে ও যে কথাটা বলল, তাবায়াফ, আমাকে তাবায়াফ বলল, আমি তাবায়াফ, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমার জানেনি ভালো করে আমার সাথে কার সম্পর্ক করে দিয়েছে, শুধু সেই সম্পর্ক করেই হয়নি, সেখান থেকে বাচ্চাও জন্ম দিয়ে দিয়েছে। তাহলে কোনো মানুষের যা তোমার হচ্ছে না বলে তুমি অন্যের বাচ্চার সম্পর্কে যা খুশি তাই বলতে পারবে? এটাই হচ্ছে ওর হিপোক্রেসি। ওর সম্পর্কে ওর প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়েও মানে পুরো কাঁটাছেঁড়া করে শেষ করে দেবে, কিন্তু ওর চরিত্রের কথা নিয়ে কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? যেখানে মানুষ দেখছে ভিডিওর মধ্যে দৃষ্টিকটু জিনিস, ভিডিওর মধ্যে আজকে বরকে নিয়ে সে মিটআপে গিয়ে হোক বা নিজের বাড়িতেই হোক, যখনই জন্মদিন পালন করছে কেকের একটা টুকরো বরের জন্য দেওয়া হচ্ছে না, লোকে বলে বলে। সে মিটআপে গিয়েও লোকে বলছে আরে দাদাকে দাও, আরে দাদাকে দাও। তো এখান থেকেই তো প্রমাণ পাওয়া যায় যে বরের কোনো অস্তিত্বই নেই জীবনে। নালে কেক কেটে তো আগে বাচ্চার পর বরকে খুঁজবো আমরা, কোথায় গেল বরটা আমার, তাকে খাওয়াবো আগে। মানে এই যে জন্মদিনে কেকটা কাটি, এখানেই তো সবচেয়ে আগে বোঝা যায় যে কার প্রতি কার সবচেয়ে বেশি ফিলিংস। ফার্স্ট কেকের টুকরোটা কার মুখে দিচ্ছে। তো যতক্ষণ বিয়ের পর বাচ্চা হওয়ার আগে অবধি বরকেই খাওয়ায়। তো ওই লাইভে এই দালালের সাথে তার যে চম্পা ভাই, যে চম্পা ভাই ছিল, দুজনের এবার তাকে নিয়ে বলছে যে তার সাথে আর কোনোদিনও কোনো রকমভাবে কোনো সম্পর্ক ওর হবে না। একসাথে একই স্ক্রিন শেয়ার করেছে মানেই কোনো সম্পর্ক হবে না। এদিকে দুজনের মধ্যে কিন্তু মিষ্টি মধুর নোকঝোঁক হচ্ছিল। ও বলছিল যে এখন আমি পারবো না, বরেরটা কি একটা যেন বলছিল, সেখানে বলছে বরের কোনটা ওই চম্পা ভাই বলছে বরের কোনটা, মানে ডাবল মিনিং হটটক করছে নিজেদের মধ্যে। বলছে যে আমার মাকে ভেন্ডি বলেছে, তারপর আরও নোংরা কথা বলেছে, তার সাথে আমি কোনোদিনও তাকে আমি ক্ষমা করতে পারবো না। তো দুজনের মধ্যে কাউকেই মানে আর কি সাপোর্ট করার কিছু নেই, কিন্তু দুজনেই জঘন্য। এ যেমন ওর মাকে ভেন্ডি বলেছে, ও কিন্তু ওর বাচ্চার সম্পর্কে, ওর বউয়ের সম্পর্কে, ওর মায়ের সম্পর্কে, কারুর সম্পর্কে বলতে ছাড়েনি। কিন্তু তাও দুজনের সাথে না মানে ধরি মাছ না ছুঁই পানির মতো করে সম্পর্ক রাখছে। মানে ভাবতে পারছেন কত বড় দোগলা, কত বড় মেরুদণ্ডহীন, কত বড় স্ট্যান্ড পয়েন্টহীন হলে মানুষ স্বার্থে পড়ে আজকে যারা মানে একটা সময় এরকম নোংরা কথা বলেছে তার সত্ত্বেও তার সাথে একই মঞ্চে উঠে, একই জায়গায় উঠে স্ক্রিন শেয়ার করছে। কি অবস্থা, মানে কতটা বেবাস করে দিয়েছে সঙ্গীতা ম্যাডাম এদের, যে এরা একে অপরকে সহ্য করতে পারছে না, তাও মানে দরকারে বলে না গাধাকে বাপ বলে, সেরকম বাপ বানিয়ে বসে রয়েছে একই জায়গায় একই মঞ্চে। ছি 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 ছি, দর্শকরা খুব ভালো করে চিনে নিচ্ছে তোদের। তো আজকের ওর এই ভিডিওটা দেখলাম যেটাতে ওর লিখেছে যে তুমি মির্জাফর, সেই ভিডিওটাতে একটা দুটো লাইন শুনে আমি বুঝে গেলাম যে এই যে ওকে এত নামে মানুষ ডাকে, প্রত্যেক কটা নাম ও উল্লেখ করে করে বললো। সে ঘোড়া থেকে শুরু করে শুটকি থেকে বললো, শুটকি তো মানে ওকে শুটকির ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে দিলেও ওর কোনো যায় আসে না। মানে লোটে হোক, চাপা হোক, নানান রকমের শুটকি হলেও ওর কোনো যায় আসে না। আরও সব নাম যেগুলো সেগুলো কোনোটাতে ডাকলে ওর গায়ে লাগে না। একটাই নাম যেটা ডাকলে ওর প্রচণ্ড গায়ে লাগে, সেটার ও উল্লেখ করলো না। সেটা কি বলুন তো? ডিগ্রিধারী অশিক্ষিত। একবারও কিন্তু এটা বলো না। পরচুলা নামটাও আমি দিয়েছি, পরচুলা বুড়ি মিথ্যার জুড়ি, এই নামটা দিয়েছি, সেটাতে ওর কোনো যায় আসে না, কারণ ও জানে যে হ্যাঁ ও পরচুলা পড়ে। কিন্তু যে নামটার কথা ওর মুখে আনতে পর্যন্ত পারলো না, সেটা হচ্ছে ডিগ্রিধারী অশিক্ষিত। কারণ ওইটা বললে
ওর প্রচণ্ড গায়ে লাগে। আর এটা রাজও আমাদেরকে কে বলে দিয়েছে, এই যে এখন ও যার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে আমাদের অফিসার ম্যাডাম, শিক্ষিত অফিসার ও নাম দিয়েছে। তো যাই হোক, শিক্ষিত অফিসার হোক বা অফিসার ম্যাডাম হোক, যাই হোক না কেন, সে কিন্তু বলেছিল যে একজন শিক্ষিত মানুষকে আপনি অশিক্ষিত বলবেন তার কোনো যায় আসবে না, কিন্তু একজন অশিক্ষিতকে যদি অশিক্ষিত বলেন তাহলে তার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তো দেখেছেন ওর যে এত কেন জ্বলে, ডিগ্রিধারী অশিক্ষিত, মানে এটা আমি যে বলেছিলাম ওটা শুনে যে ওর এত কেন জ্বলে গেছিল, বুঝতে পেরেছেন তো? এটা কিন্তু একদম পরিষ্কার, কারণ এটাই ওর সচ্চাই, এটাই ওর আসলিয়ত। ও ডিগ্রিধারী অশিক্ষিত, তার মধ্যে এই MA ডিগ্রিটাও ডিস্টেন্স থেকে করেছে। বিএড যেটা পেছনে লেজুর হিসেবে লাগিয়েছিল সেটাও কিন্তু কমপ্লিট করেনি। তো ওর আর যে কী মানে এই যে ব্যাচেলার্সের যে ডিগ্রিটা আছে সেটাও কি ও কলেজে গিয়ে করেছে না ডিস্টেন্স থেকে করেছে ভগবান জানে। বাট সে যেখান থেকেই করুক না কেন, শিক্ষার সাথে ওর যে ডিস্টেন্স প্রচুর মেনটেন করে চলেছে সেটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক, সেখানে ও বলছিল, ওই দিন লাইভের কথা বলছিল যেখানে, যে সবাই মিলে চক্রান্ত, ওকে ওর বিরুদ্ধে যে চক্রান্ত করেছে যারা, তো তাকে মানে এই যে কি জানো অশিক্ষিত অফিসার, তাকে ও চিনেছে কার কাছ থেকে না, যবে থেকে সঙ্গীতা ম্যাডামের সাথে উনি যবে থেকে যুক্ত তবে থেকে চিনতে পেরেছে একবার। আর সঙ্গীতা ম্যাডামের বর্ণনা দেওয়ার সময় একবারও কিন্তু নেড়িকুত্তি বলো না, যেই কিছুদিন ধরে যে সঙ্গীতা ম্যাডামকে দিনের পর দিন নেড়িকুত্তি বলছিল, সেইটা কিন্তু আর বললো না। যেমন কিনা ওর মুখের থেকে একটা ওয়ার্ড, একটা কি যেন বলতো না, কি একটা নাঙ্গি না কি একটা বলতো, সেই ওয়ার্ডটা কিন্তু হাপিস হয়ে গেছে, দেখেছেন তো? সেরকমই দেখেছেন তো, নেড়িটাও কিন্তু হাপিস হয়ে গেল। তো শুনলাম নাকি ওর বাড়িতে অনেকে গিয়ে বেশ আদর টাদর দিয়েছে, ওকে নাকি আদর যত্ন করেছে বাড়িতে গিয়ে, শুনলাম একটা শোনা কথা, মামারা নাকি গেছিল গিয়ে ওকে নাকি আদর যত্ন করেছে। এবার ও যতক্ষণ না বলছে ততক্ষণ তো আমরা ঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, এক জায়গায় ওপেন সূত্রের মাধ্যমে একটা লাইভে লিখছিলেন একজন, যে শুনলাম নাকি এই ঘোড়ার বাড়িতে মামা গেছিল, তো মামারা নাকি অনেক আদর যত্ন করেছে, এরকম নাকি ও মামাদের আদর যত্ন করেছে না মামারা ওকে আদর যত্ন করেছে, সে তো ভগবানই জানে, কিন্তু শুনলাম। তো সেই জন্যই কিন্তু কি এখন আর এই ওয়ার্ডটাও হাপিস হয়ে গেল মনে হয়। তো বুঝতেই পারছেন আমার দেওয়া ওই শিক্ষিত মানে ডিগ্রিধারী অশিক্ষিত এই নামটা ওর সবচেয়ে বেশি গায়ে লাগে, কারণ এটাই ওর সচ্চাই। ও অ্যাকচুয়ালি তাই, ডিগ্রি ওর কাছে রয়েছে কিন্তু শিক্ষা ওর কাছে নেই, যার পরিচয় ও বারবার দেয়। তো চক্রান্ত নাকি কারোর বিরুদ্ধে ও নাকি কোনোদিনও চক্রান্ত করে না, ও বাড়িতে বসে থাকে, ভিডিও করে, ব্যাস ওইটুকুই করে। ও কারোর বিরুদ্ধে চক্রান্ত করেনি, কারোর বিরুদ্ধে চক্রান্ত করে তার চ্যানেল শেষ করে দিতে চায়নি, করেনি কোনোদিনও। কটা গোনাবো? সবার আগে গোনাই একজনের নাম, যাকে আপনারা কোনোদিনও অনেকে চেনেনই না হয়তো। রাহুল বলে একটা ছেলে ছিল, রাহুল বলে একটা ছেলে ছিল, ওর চ্যানেলটার নাম কি ড্রিম রাহুল এরকম বলে একটা চ্যানেলটার নাম ছিল, আমার মনে নেই। সেই ছেলেটি যখন ও প্রথম এই যে ওর গুন্ডাগুন্ডিদের নিয়ে যখন প্রথম ভিডিও করতো, তখন ওই ছেলেটি ওই গুন্ডাগুন্ডির হয়ে ফার্স্ট ভিডিও করতো। ওরা মানে এমন ভিডিও করতো রোস্টিং স্টাইলে, ওকে এমন রোস্টিং করেছিল যে সেই সময় কাঁদতে ওর ওই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ সেটাও দেখিয়ে দিয়েছিল সবাইকে, সেটা নিয়েও সবাই কথা বলেছে। অবশ্যই ওটা অ্যাকচুয়ালি জনিদারেরই ছবি, সেটা এক্সরে ফর্মে থাক আর যাই থাক, ওটা জনিদারেরই ছবি। ওই ছবিটা যখন এক্সরেটা করা হয়েছে, কোনখানে এক্সরে প্লেটটা বসানো হয়েছিল, তারপর ওই ছবিটা তোলা হয়েছিল, তো সেখানেও তখনই মানুষ বলেছে যে তুই তো মানে নিজের নোংরামি ঢাকার জন্য জনিদার দেখাচ্ছিস। একদমই তাই, কাঁদতে তখন দেখিয়েছিল সেই ছেলেটি। এবার তখন তাকে নিয়েও বলেছে যে তুই এখন এরকম করছিস, এখন না যুক্তিতে পেরে উঠে ভিকটিম কার্ড খেলছিস। তারপর সবাই মিলে সেই ছেলেটিকেও বলেছিল অনেক কথা। তো সে তারপর তার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, চলো একটা মেয়েকে আমি এরকমভাবে বলেছি, তার বিবেক হয়তো তাকে দংশন করেছিল, সে তার চ্যানেল বন্ধ করে চলে গেছিল। তো তারও তো সে এমন কোনো বিশাল বড়লোক ছেলে নয়, একটা সাধারণ কাজ করতো, ওই টাইলসের কাজ করতো, তার সাথে ইউটিউবটা করতো টুকটাক, ভালোই ও ইনকাম করার জাস্ট শুরু করেছিল, তার মধ্যেই সে বন্ধ করেছিল। তার চ্যানেলটাও খেয়ে নিল না এরকম কান্নাকাটি করে। তো ও চলে যাওয়ার পর কি ওই গুন্ডাগুন্ডিদের নিয়ে ভিডিও করা বন্ধ করেছিল? ওরা কি বন্ধ করে দিয়েছিল যে ও যে চ্যানেল তুলে দিয়ে চলে গেল, তার পরিপ্রেক্ষিতে ও কি বন্ধ করেছিল? করেনি। আরও ডবল পাওয়ার নিয়ে আরও বেশি করে ওই গুন্ডাগুন্ডিকে চেপে ধরেছিল।
একটা চ্যানেল হলো, বসাক বসাক বলে একটি মেয়ে, তার চ্যানেলও, তার সাথে বন্ধুত্ব করলো। আজকে এই যে এই অফিসারকে বলছে না যে তুমি বলছো যে তুমি কোনো মানুষের সাথে মিশে তার কাছ থেকে সমস্ত কিছু জেনে তারপর তার ভান্ডা ফোটাও, এটা উচিত নয়। সে এই জিনিসটা ওই বসাকের সাথে করেছে, বসাকের সাথে বন্ধুত্ব করেছে, মিশেছে, ওর বিষয় সমস্ত কিছু জেনেছে, ওর ভেতরকার খবর সমস্ত কিছু। এমনিতেই মেয়েটি একটি ওই খোলা কিতাবের মতোই মেয়ে ছিল, তার কটা বিয়ে ফিয়ে সমস্ত কিছু বলতো, সেরকম তাছাড়াও আরও ভেতরকার যে খবরগুলো সেই খবরগুলো ও নিয়েছিল। তারপর ওকে ওর বাড়িতে ইনভাইট করেছিল যে ওই মেয়েটি যদি আসে, কারণ তার খুব ভালো তখন ভিউজ হচ্ছিল, দৈনিক খুব কম হলেও 25,000 30,000 ওর ভিউজ হতো মেয়েটির। তো সেখানে তাকে ডেকেছিল, তার সাথে মিশেছিল। তারপর যখন ওর বাড়িতে যায়নি, তারপর তাকে বাজারে বিক্রি করতে ওর 2 মিনিট সময় লাগেনি, এমন বিক্রি করেছে যে তাকেও ঝাঁপি বন্ধ করে দিয়ে চলে যেতে হয়েছে। 2টো চ্যানেল হলো। এরকম আরও অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো এ বন্ধ করিয়েছে, বন্ধ করছে, মানে যেই আর কি ওর বিরুদ্ধে কথা বলতো তারপরেই সবাই মিলে ছেঁকে ধরে তাদের মুখ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের নিয়ে 3 বেলা ভিডিও করেছে, চক্রান্ত করেছে অন্যদের দিয়ে, রিম্পাকে দল লাগিয়ে দিয়েছিল। কেন না, রিম্পা পজিটিভ ভিডিও করে, এর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করে রিম্পা পজিটিভ করে, আর এর চরিত্রটা তুলে ধরে, সেই জন্য সবাইকে লাগিয়ে দিয়েছিল রিম্পার পেছনে। রিম্পার বিরুদ্ধে যা চক্রান্ত করা হয়েছিল, রিম্পা অনেক স্ট্রং বলে তাও মানে এখনো অবধি রয়েছে। না হলে ওকে ওর যেভাবে চরিত্র আর ওর যেভাবে সংসার নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, ও যে নিজে কিছু, আর শুধু তাই নয়, ওর ছেলেদের জীবনও নষ্ট করার চেষ্টা করা হয়েছিল তার স্কুলে। আজকে স্কুল অভিযান নিয়ে অনেক কথা নয়, যে এই যে চম্পার ছেলে স্কুলে যাওয়ার শুধু কথা হয়েছে, ওই রিম্পার ছেলেদের স্কুলের অ্যাড্রেস পর্যন্ত রিভিল করে দেওয়া হয়েছিল, আর তখন সেখানে গিয়ে হাততালি, হ্যাঁ যাও করেছিল। তো চক্রান্তও করেনি, করেছে। দীপ্তিদির যে প্রথম চ্যানেলটা, আমার তো খুব সন্দেহ হয় যে এরাই কোনো রকমভাবে হ্যাক করিয়ে দিয়েছে। কারণ দীপ্তিদিও তখন প্রথম দিকে যেভাবে দিচ্ছিল, নিতে পারছিল না এরা। তো তাও ভালো, দীপ্তিদির সঙ্গে সঙ্গে দেরি না করে আবার একটা চ্যানেল খুলে আজকে নিজের জায়গা আবার নিজে প্রতিষ্ঠিত। এরকম প্রচুর করেছে। চক্রান্ত করিস নি, ঘরে বসে ভিডিও করিস, এই এতগুলো মানুষের হায় নেই, আছে, অবশ্যই আছে। তো এর মতো দোগলা, হিপোক্রেট, সার্টিফাইড মানে দোগলা আর কেউ একটা নেই, ডিগ্রিধারী অশিক্ষিত। এই যে শিক্ষিত অফিসার বলে বলছে যে আপনি যাদের বিরুদ্ধে এফআইআর করেছেন আর তাদের সাথেই বসে স্ক্রিন শেয়ার করছে, আমি আপনার মতো দোগলা না। তো ওর তো তার সাথেই স্ক্রিন শেয়ার করছে যে ওর সম্পর্কে সবচেয়ে নোংরা কথা বলেছে, শুধুমাত্র এফআইআর করেনি বলেই কি ব্যাস মানে 7 খুন মাফ হয়ে গেল? এফআইআরের চেয়েও জঘন্যতম জিনিস তো করেছে, নিজে তো সেটা স্বীকার করেছে। আজকে কি সুন্দরভাবে এই যে সময় দিল্লির টিকিট কাটা হচ্ছিল, এই চম্পাই সে রাজসাক্ষী হয়ে গেল, পুরো ওদের কাছে গিয়ে পুরো রাজসাক্ষী হয়ে গিয়ে ও ইচ্ছা করে এমন করলো যে কেসটা শুধুমাত্র এর নামে হলো। তাহলে বলুন, তার সাথে ও বসে স্ক্রিন শেয়ার করে, এর চেয়ে লজ্জার কি হতে পারে? বলছে যে এর আগে আমিও একটা যে লাইভ স্ট্রিমে গেছিলাম, সেখানে ওকে ফাঁসানো হয়েছে। ওকে কে ফাঁসিয়েছে? যেরকম ও হিংসুটের প্রশ্ন করেছিল, তেমনি আমিও বসে দাঁড়িয়ে সঙ্গে প্রশ্ন করেছিলাম, কারণ আমারও এটা জানার দরকার ছিল। তাহলে বলুন, চিন্তা করে দেখুন যে কত বড় দোগলা হলে মানুষ এরকম বলতে পারে। তো এই হচ্ছে সার্টিফাইড দোগলা, একটা ভণ্ড, হিপোক্রেট, ছোট লোক, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে টাটা।